আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষ 24-25 সেশনের ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা চাহিদার বাকি যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জয়েন করে ফেলো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দাও এবং কে কোথা থেকে ক্লাস করতেছো একটু কমেন্টে জানাও। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা এটাও একটু বলে দাও। ওকে, আমরা গত ক্লাসে চাহিদা রেখা অঙ্কন করেছিলাম চাহিদা বিধির মাধ্যমে, ঠিক আছে? তো আজকে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপেক্ষক থেকে বা সমীকরণ থেকে কিভাবে রেখা অঙ্কন করা যায় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অপেক্ষক এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, অপেক্ষক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। দ্রুত জয়েন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ঠান্ডার কারণে আমার অবস্থা একটু খারাপ, যদিও গলার অবস্থা তেমন একটা ভালো না, তারপরেও ক্লাসটা মিস দিতে চাচ্ছি না। আচ্ছা, অপেক্ষক বিষয়টা কি? অপেক্ষক মানে হচ্ছে সম্পর্ক। অপেক্ষক মানে হচ্ছে সম্পর্ক কার সাথে? চলকের সাথে চলকের সম্পর্ক, ঠিক আছে? এর সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অপেক্ষক। এখন অপেক্ষক বিষয়টা কি? যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে গাণিতিক নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান তাকে অপেক্ষক বলে। এখন সাধারণত যদি আমি বলি যে চাহিদা অপেক্ষক বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, উৎপাদন অপেক্ষক,
বিভিন্ন ধরনের অপেক্ষক হতে পারে। হ্যাঁ, চাহিদা অপেক্ষক যদি বলি তাহলে ধরো যে চাহিদা ডিমান্ড কার উপর নির্ভর করে, ফাংশন অফ ধরো যে পি দামের উপর নির্ভর করে। ধরো যে আয় ওয়াই ওয়াই দ্বারা হচ্ছে আয় বোঝায়, আয়ের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে তোমার অন্যান্য দ্রব্যের ধরো যে পি এক্স এক্স দ্রব্যের দামের উপর নির্ভর করতে পারে। তো এরকম আরো অন্যান্য অনেক ধরনের নির্ধারক আছে যেগুলোর উপরে চাহিদা নির্ভর করে। এই যে নির্ভর করে, এই নির্ভর করাটা যখন আমি গাণিতিকভাবে প্রকাশ করি তখন সেটাকে আমি বলি হচ্ছে কি অপেক্ষক। সেটাকে আমি কি বলি অপেক্ষক। ক্লিয়ার? আমরা যদি অপেক্ষক জিনিসটা বুঝতে পারি তাহলে একটু ডান লিখে দিব। ঠিক আছে, অপেক্ষক জিনিসটা বুঝতে পারলে আমরা একটু ডান লিখে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, একটা অপেক্ষকের মধ্যে যেহেতু আমি বললাম চলকের সাথে চলকের বা স্বাধীন চলক এবং অধীন চলক, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, যেমন অপেক্ষক থেকে 2024 সালে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল হচ্ছে উৎপাদন অপেক্ষক থেকে। কেমন? Q equal to function of L K, Q equal to function of L, এখানেও K ছিল কিন্তু এটার উপর একটা ভার ছিল। এখান থেকে প্রশ্ন ছিল যে দুটি অপেক্ষকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তার মানে অপেক্ষক চিনাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ অপেক্ষক না চিনলে, এখানে বলছে যে দুটি অপেক্ষকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এখন এটা কোন ধরনের অপেক্ষক এটা যদি আমি না জানি তাহলে আমার জন্য আনসার করা কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমি বারবার বলি যে তোমাদের বেসিক জিনিসগুলো জানাটা খুব জরুরি। বেসিক যত বেশি জানবা তত বেশি অর্থনীতিতে ঝামেলা মুক্ত থাকবা, তত বেশি অর্থনীতির বড় বড় থিওরিগুলো খুব ইজিলি বুঝতে পারবা। কারণ বড় বড় থিওরি বোঝা অনেক রকেট সায়েন্স না, এগুলো হচ্ছে তুমি তোমার যে বেসিক জ্ঞান আছে বেসিক জ্ঞান দিয়েই বুঝবা। এবং হচ্ছে যত বেশি বেসিক স্ট্রং হবে তত বেশি হচ্ছে তুমি তোমার এই প্রশ্নগুলোর আনসার খুব ইজিলি করতে পারবা। তো এই জন্য তোমরা যদি চাও যে তোমাদের প্রিপারেশনটা অনেক ডিপলি হোক এবং বেসিক থেকে বুঝে বুঝে হোক, তাহলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এবং কোর্সটা শুরু হবে সম্পূর্ণ নতুন কোর্স এবং সবগুলো ক্লাসই হচ্ছে লাইভ ক্লাস হবে এই ফেসবুক গ্রুপে, প্রাইভেট গ্রুপে। আর সেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। তো সবাই যারা জয়েন করতে চাও কোর্সটাতে, কোর্সে ভর্তি হয়ে যাও। এবং সকল কোর্স সেম দামে, ম্যাথ, পরিসংখ্যান, বেসিক, সামষ্টিক সবগুলো কোর্সের প্রাইস হচ্ছে পার কোর্স। গণিত 1 এটা হচ্ছে 1020 টাকা। তারপরে পরিসংখ্যান এটাও 1020 টাকা। তারপরে হচ্ছে বেসিক এটাও 1020, সামষ্টিক এটাও 1020। তার মানে সবগুলোই হচ্ছে 1020। এখন এটা যদি তুমি একসাথে ক্রয় করতে চাও যে না ভাই আমি হচ্ছে সবগুলো একসাথে ক্রয় করব, তার জন্য হচ্ছে 3500 টাকা। ওকে, এই হচ্ছে ডিসকাউন্টের সিস্টেম। তোমরা চাইলে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সটাতে। এবং এই কোর্সে তুমি ইন ডিটেলস সব কিছু পড়তে পারবা এবং তোমার ভালো রেজাল্ট হবে, এটা মাস্ট। তুমি যদি বেসিক বুঝে পড়ো, আমি বলবো না যে তুমি আমায় যা প্রশ্ন পড়াবো সব তোমার কমন পড়বে, এটা আমি বলবো না। আমি বলবো আমি তোমাকে বইটা পড়িয়ে দিব, আমি তোমাকে টপিকগুলো ভালো করে পড়িয়ে দিব, সেখান থেকে তোমার প্রশ্ন যেইভাবেই আসুক না কেন তুমি যাতে আনসার করতে পারো। ঠিক আছে, আমি তোমাকে বেসিক জিনিসগুলো পড়াবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যে আলহামদুলিল্লাহ, এখানে যে বিষয়গুলো
ইম্পর্টেন্ট। যেমন ধরো যে আমি বলতেছিলাম যে অপেক্ষকের মধ্যে স্বাধীন চলক এবং অধীন চলক, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো এইটা হচ্ছে উৎপাদন, এটাকেও ধরা হয় উৎপাদন, আর এগুলো হচ্ছে এই উৎপাদন বিষয়টা এই বিষয়গুলোর উপর নির্ভর করে। এগুলো পরিবর্তন হলে উৎপাদন পরিবর্তন হয়, এগুলো পরিবর্তন না হলে উৎপাদন পরিবর্তন হয় না। এজন্য এগুলোকে আমরা বলবো হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক। আর এটা যেহেতু নিজে নিজে পরিবর্তন হতে পারে না, এজন্য এটাকে আমরা বলবো অধীন চলক, অধীন চলক। যদি বলা হয় চলক কত প্রকার, চলক দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হলো স্বাধীন চলক। এখন স্বাধীন চলক বিষয়টা কি, যে চলকের মান নিজের ইচ্ছা অনুযায়ী কি করা যায়, পরিবর্তন করা যায়, তাকে বলা হয় স্বাধীন চলক। নিজে নিজেই পরিবর্তিত হতে পারে, এটাকে বলা হয় স্বাধীন চলক। আর অধীন চলক কোনটা, যে চলকের মান স্বাধীন চলকের মানের উপরে, অর্থাৎ এই স্বাধীন চলকের মান পরিবর্তন হলে তার মান পরিবর্তিত হয়, এটাকেই বলা হয় হচ্ছে অধীন চলক। তাহলে যে চলকের মান স্বাধীন চলকের মানের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তাকে বলা হয় হচ্ছে অধীন চলক। আমরা আশা করি বুঝতে পেরেছি স্বাধীন চলক এবং অধীন চলক বিষয়টা। তাহলে চলো আমরা যেটা শিখতে যাচ্ছিলাম, যে সমীকরণ বা অপেক্ষক থেকে রেখা অঙ্কন, চাহিদা রেখা অঙ্কন, সমীকরণ বা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন। দেখো একটা তোমাদের পরীক্ষায় অনেক সময় এই সমীকরণগুলো দেওয়া থাকবে। ধরো যে এরকম সমীকরণ থাকতে পারে d ইকুয়াল টু 20 মাইনাস 2p, অথবা থাকতে পারে d ইকুয়াল টু 24/p, এই ধরনের সমীকরণ দেওয়া থাকতে পারে। এইটা হচ্ছে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। তার মানে এটার থেকে যদি চিত্র অঙ্কন করা হয় তাহলে সেটা সরল রেখা হবে, এটার থেকে যদি চিত্র অঙ্কন করা হয় তাহলে সরল রেখা হবে। আর এটাকে বলা হয় সমপরাবৃত্ত, সমপরাবৃত্তাকার সমীকরণ। এইটা সরল রেখা হবে না, এই সমীকরণটা দিয়ে চিত্র আঁকলে সরল রেখা হবে না, এটা মোটামুটি মূলবিন্দু থেকে উত্তল আকারে হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সমপরাবৃত্তাকার রেখা। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের সমীকরণ দেওয়া থাকলে সেইখান থেকে আমাদের চিত্র অঙ্কন করতে বলবে, এবং সেটা আমরা কিভাবে করতে পারি। এরকম একটা সমীকরণ দিয়ে বলল যে সমীকরণ হতে রেখা অঙ্কন করো, কারণ এখনকার প্রশ্নগুলো এরভাবেই হয়, এখনকার প্রশ্নগুলো মূলত এরকমই হয়। এই জন্য আমরা হচ্ছে এরকম সমীকরণ থেকে রেখা অঙ্কন করা শিখব। তাহলে দেখো এখানে সমীকরণটা দেওয়া আছে d ইকুয়াল টু 20 মাইনাস 2p, তাহলে পিটা হচ্ছে দাম আর দামটা হচ্ছে স্বাধীন চলক, কারণ দাম পরিবর্তিত হয়, স্বাধীন চলক। আর এই দাম পরিবর্তনের উপর নির্ভর করে কে, চাহিদার পরিবর্তন। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ডি হচ্ছে অধীন চলক আর পি হচ্ছে স্বাধীন চলক, ডি হচ্ছে অধীন চলক আর পি হচ্ছে স্বাধীন চলক। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, একটু কাইন্ডলি শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা একটা করে সূচি নিব, তারপরে হচ্ছে রেখা অঙ্কন করব। দেখো প্রথমত d ইকুয়াল টু 20 মাইনাস 2p, এটা থেকে করি। d ইকুয়াল টু 20 মাইনাস 2p, এটার ক্ষেত্রে যেহেতু পিটা স্বাধীন চলক সেহেতু আমার পি এর মানগুলো আমি ধরে নিতে পারি। p ইকুয়াল টু 1 হলে d ইকুয়াল টু 20 মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 18। p ইকুয়াল টু 2 হলে d ইকুয়াল টু 20 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 16। p ইকুয়াল টু 3 হলে d ইকুয়াল টু 20 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে আর বেশি নেওয়ার দরকার নেই, এর বেশি নেওয়ার আমার প্রয়োজন নাই।
তাহলে দেখো এখান থেকে আমি একটা সূচি অঙ্কন করতে পারি। সূচিটা কি হবে? দাম এবং হচ্ছে চাহিদা। দাম হচ্ছে 1 2 3, চাহিদা হচ্ছে আমার 18 16 14। তাহলে এই আমার সূচি হয়ে গেল। সূচি থেকে এবার আমি কি করতে পারি? এখানে রেখা অঙ্কন করতে পারি। রেখা অঙ্কন করাটা একদম সহজ। ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ নিলাম। এখানে হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখানে আমি দাম নিব, এখানে হচ্ছে চাহিদা নিব, চাহিদার পরিমাণ। দাম হচ্ছে আমার কত? 1 2 3, 1 টাকা 2 টাকা 3 টাকা। চাহিদা হচ্ছে আমার কত? 14 16 18। এটা আমি চাইলে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, কিন্তু আমার দরকার নাই, বেশি ভেজাল করার দরকার নেই। এখানে শুধু দুইটা ছোট ছোট টার্ম দিয়ে দিব, কারণ সরাসরি আমি 0 থেকে 14তে চলে গিয়েছি। তো এখন দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ আমার 18 একক, বেশি, এটা এ বিন্দুতে। দাম যখন 2 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ 16 একক, এটা বি বিন্দু। দাম যখন 3 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ 14 একক, এটা হচ্ছে সি বিন্দু। এই বিন্দুগুলো একে অপরের সাথে যুক্ত হলে যেই রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে চাহিদা রেখা। সেটাই হবে কি? চাহিদা রেখা। দেখো একটা সমীকরণ ছিল d = 20 - 2p। সেই সমীকরণ থেকে আমরা রেখা পর্যন্ত নিয়ে গেলাম। এটা কি বলা হয়? সমীকরণ থেকে রেখা অঙ্কন। এটা কি বলা হয়? কি? সমীকরণ থেকে রেখা অঙ্কন। আচ্ছা, তোমাদের এই যে প্রথম কমেন্টটা একটু চেক করো। আমাদের এই ক্লাসের প্রথম কমেন্টে দেখো অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রয়োজন অনুযায়ী লিঙ্কগুলোতে যুক্ত হয়ে যাও, গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। ওকে, তাহলে ডান লিখে দাও। আচ্ছা, তো এখন এই রেখাটা সরল রেখা, আমি বলেছিলাম যে এটা সরল রেখার সমীকরণ। এই ধরনের সমীকরণ হলে রেখাটা এরকম সোজা হবে। তো আমি এই একটা সমীকরণ থেকেও তোমাদের এঁকে দেখাই যে এটা কিরকম হয়, এটা কেন সমপরাবৃত্তাকার বলা হয়, ঠিক আছে? বা অনেক সময় পরীক্ষায় বলতে পারে সমবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করো, সমবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করো। এটা তোমার কখন বলতে পারে? ক বিভাগের প্রশ্নে বলতে পারে। যদি প্রশ্ন একটু ক্রিটিক্যাল করে, সেখানে বলতে পারে একটা সমবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করো। ওকে, তাহলে দেখো আকৃতিটা চেনার জন্য আমাকে অবশ্যই রেখাটা অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমি যদি পি এর মান ধরে নেই, পি = 1 হলে d = 24/1 = হচ্ছে 24। আবার p = 2 হলে d = 24/2 = হচ্ছে 12। কারণ 2 দিয়ে যদি 24 কে ভাগ করি পাওয়া যায় কি? 12। p = 3 হলে d = 24/3, 8 হয়। 3 8 24। আর বেশি নেওয়ার দরকার নেই, আমি এখান থেকেই সূচিটা এঁকে নিতে পারি। সূচিটা কি হবে আমার? সূচিটা হবে হচ্ছে p এবং d। p এর মান 1 হলে এটা 24, p এর মান 2 হলে এটা 12, p এর মান 3 হলে এটা 8। ওকে, তাহলে দেখো এবার আমি যদি এটা থেকে রেখা অঙ্কন করি, এইখানে আমি y অক্ষে নিলাম হচ্ছে p, আর এখানে x অক্ষে নিলাম হচ্ছে আমি d, চাহিদা। এখানে আমার দাম কত? 1 2 3, 1 2 3। আমার চাহিদার পরিমাণ কত? 8 12 24, 8 12 24। তাহলে আমি নিতে পারি যে এখানে 4 8 12 16, এরপরে একটু গ্যাপ দিয়ে এখানে 24 নিয়ে নেই, এখানে দুইটা দিয়ে দিই, কারণ এইভাবে যেতে গেলে অনেক জায়গা লাগবে, আর এত জায়গা আমাদের হাতে নাই। তাহলে এবার দেখো 1 হলে আমার চাহিদা হচ্ছে 24, এখানে প্রথম বিন্দু। 2 হলে আমার চাহিদা হচ্ছে 12,
এখানে হচ্ছে বি বিন্দু। 3 হলে আমার চাহিদা হচ্ছে 8, এটা হচ্ছে সি বিন্দু। দেখো এই বিন্দুগুলো যোগ করলে আমি যে রেখাটা পাই এটা কি বলা হয়? চাহিদা রেখা। আর চাহিদা রেখাটা কিরকম? একটু মূল বিন্দুর দিকে উত্তল বাঁকা আকারের হয়, এটাই হচ্ছে সমপরাবৃত্তাকার। এটা কি বলা হয়? সমপরাবৃত্তাকার। ওকে, এটা কি বলা হয়? সমপরাবৃত্তাকার। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা সমীকরণ থেকে রেখা অঙ্কন করতে পারি। এইভাবে করে আমরা কি করতে পারি? সমীকরণ থেকে রেখা অঙ্কন করতে পারি। যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও, যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। যদি এই টপিকটা বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করো না ভাই, তোমরা কি শেয়ার করতে লজ্জা পাও? আর একটু কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারি তোমরা যে বুঝতেছো নাকি বুঝতেছো না। ওকে, তাহলে এই গেল হচ্ছে সমীকরণের বিষয়গুলো। এখানে স্বাধীন চলক অধীন চলক বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার থাকবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা ডান। আচ্ছা, আমি যদি এখন একটা চাহিদা রেখা অঙ্কন করি, ধরো তোমাদের প্রশ্ন এখন এরকমই হয়। এই চাহিদা রেখাটায় এখানে ধরো ওয়াই অক্ষে দাম, এখানে হচ্ছে এক্স অক্ষে দিলাম হচ্ছে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। ঠিক আছে, দেওয়ার পরে এখানে দেখো প্রশ্নটা হচ্ছে ডি ডি রেখাটি কখন ডান দিকে স্থানান্তরিত হবে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডিডি রেখাটি, এখানে একটা বিন্দু দিল, এখানে একটা বিন্দু দিল, এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এখন বেশি হয়। এই 2024-এ এসে আমরা এগুলা হারে হারে টের পাইছি। ঠিক আছে, আমাদের কাছে তখন সব অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু তারপরেও আমাদের হুঁশ আসে না, আমরা পড়াশোনা ঠিক মতো করি না, আমরা খালি হচ্ছে তাইরে নাইরে করে ঘুরে বেড়াই। শেষে এসে আমাকে খালি প্রশ্ন করে, ভাইয়া কোন চ্যাপ্টার গুলো পড়লে এ প্লাস পাবো? এ প্লাস মানে কি ধরনের চিন্তা ভাবনা করে? লাস্টে আইসা তারা কি চিন্তা ভাবনা করে? তারা চিন্তা ভাবনা করে যে ভাইয়া কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে আমি এ প্লাস পেয়ে যাব। আরে ভাইয়া তুমি তো বইয়ের আগা মাথা কিছুই জানো না, তুমি এই লাস্ট 1 মাসে পড়ে তুমি কিভাবে ফার্স্ট ক্লাস পাও, তুমি কিভাবে এ প্লাস পাও? ঠিক আছে, আমার মাথাই ধরে না, আমার তাদের মানে মেসেজ রিপ্লাই দিতে মন চায় না। আবার বলে কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসে। কেন ভাই, তোমাকে কেন বলতে হবে? তুমি নিজে অ্যানালাইসিস করো, তুমি নিজে বইটাকে একটু ঘাটাঘাটি করো, তোমার হাতে বই আছে না, বইটা একটু ঘাটাঘাটি করো, দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয় এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি হয়। না, সেটা না করে হচ্ছে খালি
মেসেজ করবে, ভাইয়া কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে ভালো হয়। বোকার স্বর্গে বসবাস করা মানুষ, কিছু বলার নাই। ঠিক আছে, এখন দেখো এই প্রথম প্রশ্নটা আমি যদি সলভ করি তাহলে টপিক দাঁড়ায় কি। হ্যাঁ, আমি প্রথম প্রশ্নটা থেকে শুরু করি। এখানে বলছে যে ডিডি রেখাটি কখন ডান দিকে স্থানান্তরিত হবে। এটা উল্টা করে আবার বলতে পারে ডান দিক অথবা বলতে পারে বাম দিক। ঠিক আছে, বাম দিকে স্থানান্তরিত হবে, ব্যাখ্যা করো। এখন এই যে রেখাটা, এই রেখাটা এখান থেকে এখানে যাবে কখন, প্রশ্নটা আমার এটাই। এই রেখাটা এখান থেকে এই দিকে যাবে কখন, অথবা এখান থেকে এই দিকে আসবে কখন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। তো এখন এই কোশ্চেন অনুযায়ী বা এই যে শর্ত অনুযায়ী আমার টপিকের নাম হচ্ছে, আমরা যদি বেসিকটা জানি তাহলে আমাদের জন্য কত সুবিধা হয়। দেখো, এটার টপিকটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি, এটা হচ্ছে টপিকের নাম। এটাই হলো কি টপিকের নাম, কিন্তু পরীক্ষায় এইভাবে আসবে, তোমাদের পরীক্ষায় এগুলো এইভাবে আসবে। আর যদি সরাসরি বলে যে চাহিদা হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করো, তাহলে তো গুড লাক, তাহলে কি গুড লাক। কিন্তু বর্তমানের যে প্রশ্নের ধরন, এই প্রশ্নের ধরনে এইভাবে তোমাকে প্রশ্ন করবে, এরকম একটা রেখা দিয়ে বলবে এটা ডান থেকে বাম দিক থেকে ডান দিকে কিভাবে যায়, মানে চাহিদা রেখাটা ডান দিকে যায় কেন, এবং চাহিদা রেখাটা বাম দিকে যায় কেন। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি শুরুটা কিভাবে করতে পারি। দেখো যে চাহিদা রেখা ডান দিকে অথবা বাম দিকে স্থানান্তরিত হওয়াকে চাহিদার হ্রাস ও বৃদ্ধি বলে। এই যে এক কথা বলে আমি বেসিকে ঢুকে গেলাম। এখন আমি চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করব। চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করতে গেলে আমাকে একটু মনে রাখতে হবে, চাহিদা সবচেয়ে বেশি ডিপেন্ড করে হচ্ছে দামের উপরে। চাহিদা যখন শুধুমাত্র দামের উপর ডিপেন্ড করে, তখন চাহিদার বাকি যে এলিমেন্টস গুলো আছে এগুলো স্থির থাকে। এটা একটু আমাদের মনে রাখতে হবে যে চাহিদার দামটা যখন পরিবর্তন হয়, বাকি যে এলিমেন্টস গুলো আছে, ভোক্তার আয়, অভ্যাস, রুচি, এগুলো যা কিছু আছে, এই এলিমেন্টস গুলো স্থির থাকে। তখন এটাকে বলা হয়, চাহিদা যখন দামের উপর নির্ভরশীল হয়ে পরিবর্তিত হয়, তখন এটাকে বলা হয় সংকোচন সম্প্রসারণ। ওকে, চাহিদা যখন দাম ব্যতীত আয়ের উপরে অথবা অন্যান্য, আয় এরপরে হচ্ছে অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হ্রাস বৃদ্ধি। ওকে, কারণ তখন চাহিদা রেখা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তখন চাহিদা রেখা কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তাহলে এই বিষয়টা যদি আমরা এইটুকু যদি বুঝে ফেলতে পারি, তাহলে আমাদের থিওরিটা লেখা একদম ইজি। এখন আমি কিভাবে বলতে পারি যে চাহিদার অন্যতম নির্ধারক দাম স্থির থেকে ভোক্তার আয় ও অন্যান্য নির্ধারকের পরিবর্তনের ফলে চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা
চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তার মানে বুঝলাম যে চাহিদা রেখা যখন ডান দিকে স্থানান্তরিত হবে তখন চাহিদা বাড়বে। তখন চাহিদা কি হবে? বাড়বে। আর চাহিদা যদি দাম স্থির থাকা অন্য কোনো কিছু পরিবর্তনের ফলে বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে চাহিদার বৃদ্ধি। ঠিক আছে, আবার এবং হ্রাস পেলে বাম দিকে স্থানান্তরিত হয়। দেখো কত সুন্দরভাবে আমি ব্যাখ্যা করতে পারলাম। কিভাবে? শুধুমাত্র আমার এই যে বেসিক কনসেপ্ট যে চাহিদা যখন দামের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, শুধুমাত্র দামের উপর, বাকি অন্যান্য সবকিছু স্থির থাকে, তখন সেটাকে আমি বলবো সংকোচন সম্প্রসারণ। আর যখন চাহিদা দাম ব্যতীত আয় এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তখন সেটাকে আমি বলবো হচ্ছে হ্রাস বৃদ্ধি। এখন বৃদ্ধি কখন বলবো? বৃদ্ধি বলবো যখন চাহিদা বৃদ্ধি পায় এবং চাহিদা রেখাটা যখন ডান দিকে স্থানান্তরিত হয় তখন এটাকে আমি বৃদ্ধি বলবো। আর যখন চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয় তখন সেটাকে আমি বলবো হ্রাস। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান প্যাটার্নে তুমি যেইভাবে করে হচ্ছে কোনো একটা টপিক অ্যানালাইসিস করে পড়তে পারো। দেখো একটা সহজ টপিক থেকে প্রশ্ন ঘুরিয়ে এইভাবেও করা যায় এবং এই বছর অনেকগুলো প্রশ্ন এইভাবে করেছে। ঠিক আছে, তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি এবং চাহিদার সংকোচন সম্প্রসারণ আমরা আগে যেভাবে পড়েছি, নরমাল নিয়মে পড়েছি, সেভাবে থেকে এখন একটু ভিন্নভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। ক্লিয়ার? দেখো তো এবার এটা বুঝতে পারছো কিনা চাহিদার হ্রাস বৃদ্ধি বিষয়টা? চাহিদার হ্রাস বৃদ্ধি বিষয়টাকে এভাবে বোঝা গেল কিনা? দেখো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে দাও। আশা করি বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কারণগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কোন কারণে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে, এবার আসো চাহিদা রেখা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয়, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, এটাকে বলা হয় চাহিদার সংকোচন সম্প্রসারণ। সংকোচন সম্প্রসারণ। এখন সংকোচন সম্প্রসারণ বিষয়টা কি? সংকোচন সম্প্রসারণ বিষয় হচ্ছে চাহিদা রেখার একই রেখার মধ্যে থেকে সে বিন্দু পরিবর্তিত হবে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে এবং আরেক বিন্দু থেকে আবার পূর্বের বিন্দুতে ফিরে যাবে, এটাকে বলা হয় সংকোচন সম্প্রসারণ। অর্থাৎ এটা হচ্ছে একবার একটু বড় হবে, আবার বিপরীতভাবে হলে সেটা কমবে। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো, চাহিদার অন্যান্য বিষয়সমূহ স্থির থেকে শুধুমাত্র দাম হ্রাস পেলে বা দামের পরিবর্তনের ফলে
ফলে চাহিদা বৃদ্ধি পাওয়াকে সম্প্রসারণ বলে এবং চাহিদার হ্রাস পাওয়াকে সংকোচন বলে। এখন এটা কেমন হয় দেখো, আমি এটা দিয়ে দেখাই। এখানে যদি আমি দুইটা মান নেই, এটা হচ্ছে দাম ধরো যে 5 টাকা 10 টাকা। এখানে ধরো আমি লিখলাম 10 আর হচ্ছে 20। এখন দাম যখন 5 টাকা থেকে 10 টাকা হয়, দাম যখন কি হয় 5 টাকা থেকে 10 টাকা হয়, চাহিদা তখন 20 থেকে 10 হয়ে যায়, 20 একক থেকে 10 একক হয়ে যায়। অর্থাৎ এই বি বিন্দু থেকে তখন আমার এ বিন্দুতে চলে আসি, বি বিন্দু থেকে তখন আমি এ বিন্দুতে চলে আসি, তখন আমার চাহিদা কমে গেছে। এই বি বিন্দু থেকে এ বিন্দুতে যাওয়ায় বি বিন্দু থেকে এ বিন্দুতে স্থানান্তরিত হলে এটাকে আমরা বলবো হচ্ছে সংকোচন। অর্থাৎ এই দিকে যদি যায় বিন্দু, তাহলে এটাকে আমরা বলবো সংকোচন। কারণ তখন কি হচ্ছে, এই চাহিদা হ্রাস পাচ্ছে, 20 থেকে 10 হয়ে যাচ্ছে। 20 থেকে কি হয়ে যাচ্ছে 10, 20 থেকে কি হয়ে যাচ্ছে 10, এটাকে আমরা বলবো সংকোচন। আর যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরিত হয়, তখন সেটাকে আমরা বলবো, অর্থাৎ এই দিকে গেলে এটাকে বলবো হচ্ছে সম্প্রসারণ। কেন? কারণ তখন 10 থেকে হচ্ছে 20 হয়ে যায়। এটাই হচ্ছে চাহিদার সংকোচন, সম্প্রসারণ। তাহলে দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে একটু ডান লিখে দাও। বুঝতে পারলে একটু ডান লিখে দাও। ওকে, তাহলে দেখো আজকে আমরা এই যে একটা নরমাল টপিককে কিভাবে হচ্ছে আধুনিক ভাবে বা সৃজনশীল ভাবে সমাধান করতে পারি এগুলো নিয়ে আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আমরা এর থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসগুলো হচ্ছে শনি সোম বুধ 3 দিন, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ, এই 3 দিন হবে এবং এই 3 দিনই হচ্ছে আমরা রাত 9টায় ক্লাসটা করব। ঠিক আছে, এই 3 দিনই রাত 9টায় আমরা এই ক্লাসে প্রেজেন্ট থাকবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।